সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক নাজমুল আশরাফ। নাজমুল আশরাফ, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে ডিসেম্বরে ভোট চায় শতাধিক দল, মব ফ্যাসিজমের শেষ কোথায়। ইত্তেফাক $100 কোটি দেবে জাপান, 6 সমঝোতা স্মারক সই। ঢেউয়ের তোড়ে তীরে উঠে গেল 4 জাহাজ। মানবজমিন শিলিগুড়ি করিডোরে রাফাল জেট এবং S-400 মোতায়েন করল ভারত। ইউনূসের বক্তব্যে রাজনীতিতে নয়া বিতর্ক। কালের কণ্ঠ, চাহিদা চেয়ে পশু বেশি, 90 দিনে কেন নির্বাচন করা সম্ভব নয়। আমার দেশ আক্রমণ বাড়াচ্ছে বিএনপি, বাংলাদেশকে $100 কোটি সহায়তা দেবে জাপান। কালবেলা IMF-এর চক্করে আসছে বাজেট, ভালো বন্ধু, কঠিন সময়ে পাশে দাঁড়ায় জাপান সেই বন্ধু। দেশ রূপান্তর, $1 বিলিয়ন দেবে জাপান, একজন ডিসেম্বরে নির্বাচন চান না। সময়ের আলো, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তায় প্রাধান্য, বাংলাদেশকে $1 বিলিয়ন দেবে জাপান। খবরের কাগজ, রাজনৈতিক পরিস্থিতি জটিল হতে পারে, সংস্কারের প্রতি সমর্থন জাপানের। আলোকিত বাংলাদেশ, সংস্কারে পাশে থাকবে জাপান, টানা বৃষ্টিতে বাড়ছে পানি, প্লাবিত নিম্নাঞ্চল। শিরোনামে আবারও মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি গতকাল একদিন আগে মন্তব্য করেছিলেন যে বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চায় না। তো একাধিক কাগজে রিপোর্ট হয়েছে যে শতাধিক দল নির্বাচন চাচ্ছে, আর একটি মাত্র দল নির্বাচন চায় না, সেটা হলো এনসিপি। আপনি কীভাবে দেখেন এই পুরো ব্যাপারটাকে? ধন্যবাদ মতি ভাই। ডক্টর মোহাম্মদ ইউনূস সব দলের সব শ্রেণী পেশার মানুষের সমর্থনে সরকার প্রধান হয়েছেন অন্তর্বর্তী সরকারে। তার বক্তব্য যদি অসত্য হয় তাহলে কিন্তু এটা সবার উপরে বর্তায়, মানে যাদের সমর্থনে তিনি সরকার গঠন করেছেন। এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিএনপির যে দাবি এবং যে দাবিতে তাদের অবস্থান প্রতিনিয়ত কঠোর হচ্ছে। সবশেষ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথা বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এবং ডিসেম্বরে নির্বাচন হবে, সেই জন্য তিনি দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। খুবই শক্ত অবস্থান। এই শক্ত অবস্থানটা বিএনপি একদিনে নেয় নাই, দীর্ঘদিন ধরে বিএনপি যে দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের, সেটি বলতে 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 এখন এই অবস্থা এসছে। এরপরে কি হতে পারে, যেটি বিভিন্ন নেতাদের বক্তব্যে আমরা শুনছি গত কয়েকদিন ধরে, এরপরে চাপটি আরও বাড়াবে, বিএনপির অবস্থান আরও কঠোর হবে। মাঠে ময়দানে যেসব কর্মসূচি পালিত হয় নিয়মিত, সেখানে তো নির্বাচনের কথা ঘুরে ফিরে আসবে। দুদিন আগে যে তারুণ্যের সমাবেশ হয়েছে, তাতে করে বিএনপি বড় ধরনের একটা শক্তির জানান দিয়েছে এবং দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে যে আন্দোলনটি চলমান আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একটি আন্দোলন চলমান আছে। এর বাইরে আমরা জানি সচিবালয়ে, NRB-তে, বিভিন্ন জায়গায় এরকম আন্দোলন বিক্ষোভ চলছে। তো বিএনপি সবচেয়ে বড় দল হিসেবে তাদের একার দাবি তো যথেষ্ট হওয়া উচিত, মানে সরকারের বিবেচনার জন্য। সেখানে বিএনপির সাথে আপনি সবশেষ শিরোনাম পড়ছেন শতাধিক দল। গত কয়েকদিনে বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলন করেছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, তাদের একটা বড় অংশ বিএনপির এই দাবির সাথে একমত। এর আগে বিএনপি ওসব দলের সাথে বা জোটের সাথে একাধিক বৈঠক করেছে এবং সেই বৈঠকের পর আমরা দেখেছি তারা সবাই বিএনপির এই দাবি সমর্থন করে। তো 52 বলি, 50 ঊর্ধ্ব বলি, শতাধিক বলি, এতগুলো দল যেখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে বিদেশে গিয়ে যখন এরকম বক্তব্য দেন যে একটি মাত্র দল, তিনি নাম উল্লেখ করেন, এটা সবাই বোঝে, সেটা বিএনপিকে বলেছেন, একটি মাত্র দল শুধু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। বিএনপি বিরোধী তার যে অবস্থান, বিএনপির মুখোমুখি যে অবস্থান ডক্টর ইউনূসের সরকারের, সেটি আরেকবার তিনি স্পষ্ট করলেন। এখন বিএনপিকে সিঙ্গল আউট করা, একা করে ফেলা, বাদবাকি সকল দল চায় না, শুধু বিএনপি চায়, যেটি অসত্য বক্তব্য, সেটি বলে বিএনপির সাথে তার যে বিরোধটা, এটা আরও বাড়িয়ে তুললেন না তিনি।
কিন্তু কেন বিএনপির মতো সবচেয়ে বড় দল বা বিএনপির সহযোগী শতাধিক দল যে দাবিটি করছে সেটার বিপরীতে উনি দাঁড়াচ্ছেন? একটি মাত্র দল শুধু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান, তার বিপরীতে যে কথাগুলো গত কয়েকদিন আমরা বিভিন্ন জনের মুখে শুনেছি, আসলে একটি মাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায় না, সেটি হচ্ছে এনসিপি। এবং এনসিপি হচ্ছে ডক্টর ইউনূসের সবচেয়ে পছন্দের দল, সবচেয়ে বেশি আস্থার দল, এবং গত 10 মাস ধরে তিনি যে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সেখানে এই দলটির প্রতি তার পক্ষপাত, এই দল গঠন থেকে শুরু করে এখন পর্যন্ত, সেটি তাকে আর সর্বদলীয় সরকারের প্রধান হিসেবে তার অবস্থানটাকে নষ্ট করে ফেলেছে। সব দল সমর্থন করে, সব দলের সমর্থনে এই পর্যন্ত যে সরকারটি টিকে আছে, সেখানে একটিমাত্র দলকে আমলে নেওয়া এবং সবচেয়ে বড় দলটিকে আলাদা করে ফেলার মধ্য দিয়ে তিনি সর্বদলীয় একটি সরকার, সর্বদলীয় এই অর্থে সব দলের সমর্থন নিয়ে তিনি সরকার গঠন করেছেন, সেই অবস্থানটিকে দুর্বল করে ফেলেছে, বিতর্কিত করে ফেলেছে। সে কারণে প্রশ্ন উঠেছে ডক্টর ইউনূসের এখনকার যে সরকার, তার যে অবস্থান, বিভিন্ন দলের প্রতি তার যে মনোভাব, তাতে করে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে কিনা। একটি নতুন দল যে এখনো নিবন্ধন পায় না, যে দলের শক্তি, সামর্থ্য, জনসমর্থন এখনো প্রমাণিত না, অনেকেই বলে নির্বাচনে আসলে এই দলের কোনো পাত্তা থাকবে না, সেটি আমরা নির্বাচনের সময় দেখব। সেই দলের প্রতি একচ্ছত্র সমর্থন, আর সবচেয়ে বড় যে দলটি সুষ্ঠু নির্বাচনে জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি, বিএনপি চরম শত্রুরাও এই কথা বলবে বা বলছে, সেই দলটিকে বিরোধিতার মুখে ফেলে দেওয়া, তো উনি কি করে একটা সুষ্ঠু নির্বাচন করবেন? ফলে এর আগে আমরা জানি যে সামরিক বাহিনী অ্যাজ এ হোল, 3 বাহিনী, বিশেষ করে সেনা প্রধান বা সেনাবাহিনীর সাথে তিনি একরকমের মুখোমুখি অবস্থানে গেছেন, বিএনপির সাথেও মুখোমুখি অবস্থানে আছেন। এই অবস্থায় যে সংকটটি তৈরি হয়েছে, তার ফলাফল কি হবে, ভবিষ্যতে আমরা কি দেখতে পাবো, রাজনৈতিক অঙ্গনের চিত্র কেমন হবে, দেশের স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা কতটা থাকবে, সেটি নিয়ে তো মানুষের আশঙ্কা আছে। কারণ বিএনপি যেই কঠোর অবস্থানে গেছে, সেখান থেকে পিছপা হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না, বরং প্রতিনিয়ত সে অবস্থানটি আরও সংহত করছে। তাহলে বিএনপি যদি সারা দেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে আন্দোলনের নামে, তার বিপরীতে ডক্টর ইউনূস সমর্থিত এনসিপি বা আরও কিছু ধর্মভিত্তিক দল আছে যাদের জনসমর্থন, নির্বাচনে জেতার রেকর্ড একেবারে শূন্য বলা যায়, তারা যদি মাঠে নামে, তাহলে যে পরিস্থিতি তৈরি হবে, যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে, সেটি তো কারোর জন্য সুখকর হবে না। ডক্টর ইউনূস সেই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবেন? তাহলে রাজনৈতিক সংঘাত, সংঘর্ষ, বিরোধিতা, অস্থিতিশীলতা তৈরি করার ক্ষেত্রে উনি কি ভূমিকা রাখছেন, সেই প্রশ্ন উঠতে পারে। এখন ডক্টর ইউনূস ডিসেম্বরে চান না, উনি জুনের মধ্যে চান। এই যে বাড়তি 6 মাস, তার যুক্তি হলো, যেটি তিনি সবশেষ জাপানে বলেছেন, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে খুব বেশি সংস্কার করা যাবে না, জুনে হলে পরে করা যাবে। এই 6 মাসে কতটুকু সংস্কার কিভাবে হবে, সেটা যদি আমরা ধারণা করতে চাই, তাহলে গত 10 মাসে আমরা সংস্কারের কি ফল দেখেছি। কমিশন গঠন করা, প্রস্তাব দেওয়া, সেগুলো নিয়ে দলগুলোর সাথে দফায় দফায় বৈঠক করা, এবং এখন পর্যন্ত যেগুলো ছোটোখাটো সংস্কার, সেগুলোর ব্যাপারে সব দলের সমর্থন আছে। যেগুলো বড় সংস্কার, যেগুলো নিয়ে সব দল এক হতে পারছে না, বিরোধ আছে, সেগুলো কিভাবে তিনি বাস্তবায়ন করবেন। একটি কথা অনেকে বলেন, এবং এটা খুবই বাস্তবসম্মত, যেগুলোর ব্যাপারে সবাই একমত হয়েছে সেগুলো বাস্তবায়ন আপনি শুরু করেন না, তাহলে তো অনেকখানি এগিয়ে যায় সংস্কারের পথে। আর যেগুলো নিয়ে বিরোধ আছে, যেগুলোর ব্যাপারে সব দল এক হচ্ছে না বা বিএনপির মতো বড় দল মানছে না, সেই সংস্কারগুলো আপনি রেখে দেন পরবর্তী নির্বাচিত সরকারের জন্য, পরবর্তী নির্বাচিত সংসদের জন্য। এবং সংবিধান সংস্কার করতে হবে, সেরকম সংস্কার তো আপনি চাইলেও এখন করতে পারবেন না, শুধুমাত্র নির্বাহী আদেশে আপনি করতে পারবেন, এবং সেগুলো পরবর্তী সংসদে অনুমোদন হতে হবে, সেরকম সংস্কারগুলো আপনি করে ফেলেন। ফলে আমরা 10 মাসের সংস্কারের যে অগ্রগতি, ফলাফল দেখেছি, সেই বিবেচনায় 6 মাস বাড়তি সময় নিয়ে আপনি কি অর্জন করবেন, সংস্কার কোন জায়গায় যাবে। আর বিএনপি বা তার সহযোগী যে দলগুলো আছে যারা ডিসেম্বরে নির্বাচন চায়, তাদেরকে আপনি খেপিয়ে, তাদেরকে প্রতিপক্ষ বানিয়ে, তাদেরকে দূরে সরিয়ে দিয়ে এই সংস্কার বাস্তবায়নের অনিশ্চয়তা তো আপনি আরও বাড়িয়ে তুলছেন। ফলে আপনার সংস্কারের উদ্দেশ্য, লক্ষ্য নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তার মানে যে কথা বলা হচ্ছে, আসলে সংস্কারের নামে কালক্ষেপণ করা হচ্ছে, সংস্কারের নামে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে। তাহলে ক্ষমতা দীর্ঘায়িত করে তার কী লাভ? 10 মাসে আমরা সংস্কারে যেহেতু কোনো ফলাফল দেখি নাই,
বিচারের অগ্রগতি নিয়েও যথেষ্ট হতাশা আছে, আর নির্বাচন নিয়ে তো বললামই। সেই জায়গায় এই বাড়তি 6 মাস নিয়ে উনি কি করতে চান আমরা জানি না। যে বিষয়গুলো এরই মধ্যে বিতর্কিত এবং যে বিষয়গুলো মোটা দাগে সকল দল বিরোধিতা করছে, আপনি চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়া, তারপরে হচ্ছে আপনার কক্সবাজারে মানবিক করিডোর দেওয়া, আরও অন্যান্য বিষয়ের মধ্যে যদি ধরি, আপনি সরকারি চাকুরি বিধির অধ্যাদেশ জারি করেছেন, তারপরে এনবিআরকে দুভাগ করেছেন, দক্ষিণ সিটি কর্পোরেশন একটা সংকট জিয়ে রেখেছেন। এই সব মিলিয়ে যদি বলা হয় তাহলে আগামী বাড়তি যে 6 মাস, সেই 6 মাসে এই সংকটগুলো কিন্তু আরও বাড়বে। নাজমুল, এর থেকে তিনি কি মানে সুবিধাটা পাবেন? এখন ধরেন চট্টগ্রাম বন্দর বা করিডোর, এগুলোর পেছনের যে শক্তি, এগুলো দিলে পরে বাংলাদেশ কতটা ঝুঁকিতে পড়বে, বিপদে পড়বে, শুধুমাত্র করিডোর নিয়ে আমরা অনেক দিন ধরে নানান রকমের বক্তব্য শুনছি, বিশেষজ্ঞদের বক্তব্য শুনছি এবং অনেক রকমের আশঙ্কার কথা শুনছি। সেই আশঙ্কাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা মিয়ানমারের সাথে যুদ্ধে জড়িয়ে পড়তে পারি। তাদের যে অভ্যন্তরীণ সংকট, গৃহযুদ্ধ চলছে, সেখানে আমরা জড়িয়ে পড়তে পারি। এবং এর পেছনে যেসব বড় শক্তি আছে, চায়না এবং আমেরিকা, তাদেরও আমরা বিরাট ভাজন হতে পারি যদি একটি পক্ষে থাকি। আমরা যদি আমেরিকার পক্ষে থেকে আমেরিকার স্বার্থ রক্ষার জন্য আমরা কাজ করি, আমরা চায়নার আক্রমণের শিকার হব বা বিরাট ভাজন হব, আমরা মিয়ানমারের আক্রমণের শিকার হব, আমরা ভারতের সাথে তো এমনিতে বৈরিতা আছে, সেটি হয়তো আরও বাড়বে। ফলে ভূ রাজনৈতিক যে সংকটটি মিয়ানমারকে কেন্দ্র করে এই অঞ্চলে হচ্ছে, সেখানে আমরা কেন নিজেদেরকে বিপদে ফেলছি? তাহলে ডক্টর ইউনূস কি সরকারে আছেন বা আরও সময়টাকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন শুধুমাত্র একটি পরাশক্তির স্বার্থ রক্ষার জন্য, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য? সেই প্রশ্ন উঠছে। এবং সেটি যে তিনি করতে পারবেন না তার প্রমাণ হচ্ছে যে বাংলাদেশের সকল দল কিন্তু এই করিডোরের বিরুদ্ধে। এমনকি তার সবচেয়ে পছন্দের দল এনসিপি, তারাও কিন্তু করিডোরের বিরোধিতা করেছে। এবং বিশেষজ্ঞরা, রাজনীতিবিদরা যে কথাটি বলছেন যে এরকম স্পর্শকাতর জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা যেখানে জড়িত, এরকম বিষয় একটি অন্তর্বর্তী সরকার একা একা করতে পারে না। কাজটি তিনি একা একাই করতে গেছেন, অনেক কিছু গোপন করেছেন, অনেক উল্টাপাল্টা কথা বলেছেন তার নিরাপত্তা উপদেষ্টা, তার প্রেস উইং। সেই জায়গায় আমরা এত বড় সংকটের মধ্যে গিয়ে পড়ব ডক্টর ইউনূসের এই অবস্থানের কারণে যে তিনি কোনো একটি শক্তির বা কোনো একটি পক্ষের হয়ে এই কাজটি করতে চান। তো এই বাড়তি সময় যেটা তিনি নিতে চাচ্ছেন, সেখানে এই হিসাব সবাই জানে যে বাড়তি যে 6 মাস, তার মধ্যে দুটো রোজা আছে, দুটো পরীক্ষা আছে, আপনার বর্ষাকাল আছে। সেই সময় বাদ দিলে পরে বড় জোর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আপনি নিরাপদ সময় ধরতে পারেন, যেটি জামাতে ইসলামী বলছে যে ডিসেম্বর থেকে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যন্ত। আর বাদবাকি বেশিরভাগ দল তো ডিসেম্বরের মধ্যে বলছে। তো এখন এই সময়ে নির্বাচন করতে সরকারের সমস্যাটা কোথায়? আমরা যদি ডিসেম্বরে নির্বাচন ধরি, ডিসেম্বরের মধ্যে বলতে আরও আগেও হতে পারে, কোনো ডিসেম্বরে যদি ধরি, তাহলে আমাদের হাতে তো আরও 7 মাস আছে। তো এই 7 মাসে আপনি সংস্কারের একটা ধাপ অর্জন করেন এবং সেটি করার পরে সকল দলের সাথে একটা ঐক্যমতে আসেন যে এই সংস্কারগুলো এইভাবে নির্বাচিত সংসদ বা নির্বাচিত সরকার এসে করবে, এবং সেখানে সকল দলের যদি অঙ্গীকার থাকে এবং যেসব দলের প্রতিনিধিত্ব থাকবে জাতীয় সংসদে, তারা সবাই মিলে করবে। এটুকু করে তিনি ছেড়ে দিয়ে যেতে পারেন। কিন্তু সংস্কার, বিচার, এগুলোর যেই প্রক্রিয়া এবং এগুলোর জন্য যে পরিমাণ সময় দরকার, তার পুরোটা যদি উনি নিতে চান, তাহলে তো 6 মাস কেন, 6 বছরে সেটা করা যাবে না। সেই অনেক ধন্যবাদ আপনাকে। একটা হেডিং দেখছিলাম যে মব ফ্যাসিজমের শেষ কোথায়। ফ্যাসিজমের তো অনেক ডেফিনেশন আছে, কিন্তু সর্বশেষ বাংলাদেশে যেটা যুক্ত হয়েছে সেটা হলো মব ফ্যাসিজম। ধরেন আমরা তো ছোটবেলায় ইতিহাস বইতে পড়েছি বিভিন্ন শাসকদের আমলের যে মূল্যায়ন, ওই শাসকদের মূল্যায়ন আমরা ইতিহাসে পড়েছি। তার ভালো কী দিক ছিল, খারাপ কী দিক ছিল, তার সাফল্য কী ছিল, তার ব্যর্থতা কী ছিল, তার দোষ কী ছিল, গুণ কী ছিল। নিশ্চয়ই বর্তমানে যা কিছু ঘটছে সেগুলো একসময় ইতিহাসে উঠে আসবে এবং একরকমের নির্মোহ মূল্যায়ন করা হবে। ডক্টর ইউনূসের এই 10 মাস বা তিনি যদি আরও 1 বছর থাকতে চান, তাহলে প্রায় 2 বছরের সময়ের যখন মূল্যায়ন হবে, তখন ইতিহাসে লেখা থাকবে ডক্টর ইউনূসের শাসনামলে দেশে মবতন্ত্র কায়েম হয়েছিল।
আমরা 5ই আগস্টের পরে 8ই আগস্ট পর্যন্ত একরকম দেখেছি, সেটি একটা বাস্তবতা ছিল, দেশে সরকার ছিল না, পুলিশ ছিল না। 8ই আগস্ট দায়িত্ব নেওয়ার পরও কয়েক মাস পর্যন্ত পরিস্থিতি সামাল দিয়ে পুলিশকে সক্রিয় করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতেও অনেক বেগ পেতে হয়েছে। তখন পর্যন্ত কিন্তু ডক্টর ইউনূসের সরকারের কোনো সমালোচনা হয় নাই। এরপরে যখন দেখা গেল একটা মানে স্বাভাবিক অবস্থার কাছাকাছি আসার পরেও, বা এখন যদি বলি স্বাভাবিক অবস্থা, বা এখন থেকে আরও 2-3 মাস আগেও একটা স্বাভাবিক অবস্থা, বাংলাদেশের বাস্তবতা এটাই স্বাভাবিক, তখনও যখন মব সন্ত্রাস চলতে থাকে এবং মব সন্ত্রাসের ব্যাপারে সরকার নির্লিপ্ত থাকে এবং বিশেষ বিশেষ ব্যক্তি গোষ্ঠী দলদের এই মব সন্ত্রাসের ক্ষেত্রে সরকার অনেকটা মৌন সমর্থন দিয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে এর মধ্য দিয়ে একটা অস্থিতিশীলতা জিয়ে রাখতে চান, তৈরি করতে চান, বা একটা দেশ কতটা ভালো বা মন্দ চলছে তার প্রথম ব্যারোমিটার তো হচ্ছে ওই দেশে আইনের প্রয়োগ কতখানি হয়, আইনের শাসন কতখানি হয়, অপরাধের বিরুদ্ধে আইন কতটা আপনার ব্যবহার আপনি করছেন। সেই জায়গায় চিন্তা করতে গেলে যে অভ্যুত্থানের নামধারী, অভ্যুত্থানের শক্তি এবং অভ্যুত্থানকারীদের এখন অনেকগুলো প্ল্যাটফর্ম, অনেকগুলো দল হয়ে গেছে, অনেকভাবে তারা বিভক্ত হয়ে গেছে, নিজেদের মধ্যে অনেক বিরোধ আছে। এখন আপনি অভ্যুত্থানকারী, বিপ্লবী, তারপরে হচ্ছে আপনার সমন্বয়ক, বৈষম্য বিরোধী, এরকম নানান নামে মবতন্ত্র চলছে চলছে চলছে, কোনোভাবেই তার শেষ হচ্ছে না। পুলিশ তো পারছেই না, সেনাবাহিনী মাঠে আছে, তারাও এটা দমন করতে পারছে না। যদিও সেনাবাহিনী ত্যক্ত বিরক্ত, সেনাপ্রধানের কথা থেকে আমরা বুঝি তারা এই বেসামরিক প্রশাসনের দায়িত্ব পালন করতে গিয়ে তাদের বাহিনীর যে ক্ষতি হচ্ছে, তারা এই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত না, তারপরও তারা দেশের স্বার্থে এই কাজগুলো করছেন। তারা ব্যারাকে ফিরে যেতে চান, তাদের যে নিয়মিত প্রশিক্ষণ এবং আর যা যা কিছু মানে সেনাবাহিনী, সামরিক বাহিনীর যা যা কাজ সেগুলোতে তারা ফিরে যাবেন, এই পুলিশের কাজ তাদের না। সেই জায়গাতে আমরা দেখছি যে সেনাবাহিনী থাকার পরও এই মব সন্ত্রাস কমছে না, থামছে না, এবং কিছু কিছু মানুষ শুধুমাত্র এই অভ্যুত্থানের দোহাই দিয়ে নিজেদেরকে অভ্যুত্থান সংশ্লিষ্ট নানান পরিচয় দিয়ে দল বা গোষ্ঠী তারা এই মবতন্ত্র চালিয়ে যাচ্ছে। এবং সবশেষ আমরা জানি যে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় এরকম হামলা হয়েছে। এবং এখানে সরকার কি যথেষ্ট কঠোর হচ্ছে কিনা আমরা তো দেখতে পাচ্ছি না। অতীতে বলতে আমি গত 10 মাসে বিভিন্ন সময়ে কারো বাড়িতে, কারো ব্যবসা প্রতিষ্ঠানে, তারপরে ঐতিহাসিক বিভিন্ন স্থাপনায় মুক্তিযুদ্ধের স্মারক, মুক্তিযুদ্ধের ভাস্কর্য, মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের আপনার ভাস্কর্য, এরকম মানে বাংলাদেশের অস্তিত্ব, ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ যা কিছু আছে এই সব কিছুর স্মারক যা কিছু, সব কিছুর উপরে হামলা, ভাঙচুর এবং এই মব সন্ত্রাস চালানো হয়েছে। সরকার চোখ বন্ধ করে এগুলো দেখেছে, তেমন কোনো ব্যবস্থা নেয় নাই। ঘটনা ঘটে যাওয়ার পরে নামখাওয়াস্তে কিছু করার চেষ্টা করেছে। সামরিক বাহিনী বা পুলিশ বাহিনী তারাও যথেষ্ট কার্যকর ছিল না, কারণ তাদেরকে সেরকম নির্দেশ দেওয়া হয় নাই। ফলে এই মবতন্ত্র চলার কারণে মানুষের জীবনের যে নিরাপত্তা হানি ঘটছে, যখন তখন যাকে তাকে ব্যক্তি থেকে শুরু করে গোষ্ঠী এবং দল বিভিন্নভাবে তাদেরকে ট্যাগ দিয়ে নানানভাবে অভিযুক্ত করে এরকম কাজগুলো করে তারা পার পেয়ে যাচ্ছেন। এর মাধ্যমে আমরা কিন্তু মবতন্ত্রকেই একরকমের বৈধতা দিচ্ছি। এবং এই মবতন্ত্রের শেষ কথায় আমরা জানি না, এই যে মবের শিকার যারা হচ্ছেন, কেউ যদি পাল্টা এরকম আচরণ শুরু করে দেয় তাহলে দেশটার পরিস্থিতি কি হবে। এর আগে আমরা একটা উপদেষ্টার মুখে শুনেছিলাম দেশে গৃহযুদ্ধ হবে, নতুন পূর্ণ প্রজন্মের বিরোধ, হ্যান ত্যান। এখন ডক্টর ইউনূস সবার কাছে গ্রহণযোগ্য, সবার সমর্থনে তিনি দেশ পরিচালনা করছেন, সরকার প্রধান হিসেবে আছেন। তিনি যদি এই ধরনের পরিস্থিতি মানে কারো পরিচয় দিকে না তাকিয়ে কঠোর ব্যবস্থা না নিতে পারেন, তাহলে আমরা দলীয় সরকারকে দোষ দিই কেন? দলীয় সরকার নিজেদের লোক করলে আমরা চোখ বুজে থাকি, প্রতিপক্ষ ছোটোখাটো অন্যায় করলে আমরা ঝাঁপিয়ে পড়ি। এরকম ইতিহাস তো আমরা অনেক দেখেছি, গত 16 বছরে তো দেখেছি। তার মানে একটি অরাজনৈতিক সরকার, সবার সমর্থিত সরকার, সে যখন এক পেশে ভূমিকা নেয়, এক ধরনের দলীয় আচরণ করে, ব্যক্তি গোষ্ঠীর ভেদে তার আচরণের পার্থক্য তৈরি হয়, সেখানে আইনের শাসন, আইনের প্রয়োগ কিভাবে কার্যকর হবে? একটি অন্তর্বর্তী সরকারের কাছে কি আপনি এরকম একটা মানে আপনি কি কখনো কামনা বা আশা করেছিলেন? মোটেও না, মোটেও না। এমনকি আমরা ধরেন 11 সরকারের বহু সমালোচনা আছে, কিন্তু 11 সরকার যেই পরিস্থিতির দায়িত্ব নিয়েছিল, অনেক দিন পর্যন্ত সব শ্রেণী পেশার মানুষ তাদেরকে
সমর্থন দিয়েছে। একটা পর্যায়ে যখন বোঝা গেছে তারা সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় এবং তারা কোনো একটি রাজনৈতিক পক্ষ বা দল বা গোষ্ঠীকে তারা শায়েস্তা করতে চায়, শুরুর দিকে একপাক্ষিক ছিল, সব ব্যবস্থাগুলো ছিল বিএনপি বিরোধী, পরে আওয়ামী লীগ বিরোধী নেওয়া হয়েছে, তারপরে 2 দলের বিরুদ্ধে, এরপরে সকল দলের বিরুদ্ধে। সকল দলের বিরুদ্ধে যখন গেছে তখন বলা হচ্ছে ওই সরকার দেশে আপনার অরাজনৈতিক বিরাজনীতিকরণ করছে, বিরাজনীতিকরণের একটা চেষ্টা তাদের ছিল। তারপরে সংস্কারের নামে তারা অনেক কিছু করার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত পারে নাই। তারাও কিন্তু গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য নির্বাচন দিয়ে তারা সরে গেছে। 90 জেনারেল নুরুদ্দিন খানের নেতৃত্বে আপনার 90-এর গণ অভ্যুত্থান সফল হয়েছিল, মানে তার সহযোগিতায়। এবারও সেনাবাহিনীর সহযোগিতায় সফল হয়েছে। 1/11 সেনাবাহিনীর একটা ভূমিকা ছিল। তো আমরা বাংলাদেশে একটা সময় রাজনৈতিক সংকটে বা রাজনৈতিক দলের ব্যর্থতার কারণে সেনাবাহিনীর দায়িত্ব নেয়ার ইতিহাস আমরা দেখেছি, সামরিক শাসন আমরা দেখেছি। কিন্তু আপনি দেখেন 90-এর পর থেকে সেনাবাহিনী কখনোই সরাসরি দায়িত্ব নিয়ে দেশ শাসন করে নাই। তারা গণতন্ত্রে ফিরে আসা, গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে যাওয়ার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রেখেছে, সহায়ক ভূমিকা রেখেছে। এখনকার যে সেনাবাহিনী বা সামরিক বাহিনী তারাও 24-এর গণ অভ্যুত্থান সাফল্যের যেমন ভূমিকা রেখেছে, গণ অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত গত 10 মাসে দেশকে এবং সরকারকে সচল রাখার জন্য তারা ভূমিকা রেখে যাচ্ছে। তারা এখন ফিরে যেতে চাচ্ছে, আমরা তাদেরকে ফিরে নিতে দিচ্ছি না, এবং সেই জন্যই তো সেনাপ্রধান বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া উচিত। এখন ডিসেম্বরের নির্বাচন সামরিক বাহিনী চায়, বিএনপি সহ শতাধিক দল চায়, সাধারণ মানুষের অবস্থান আমরা জানি না, কিন্তু ধারণা করতে পারি যে মানুষ নিশ্চয়ই এরকম একটা পরিস্থিতি দীর্ঘদিন দেখতে চায় না। জনগণের শাসন, তাদের পছন্দের ব্যক্তিদের শাসন, তার জন্য নির্বাচন, এবং সেই নির্বাচন যত দ্রুত সম্ভব করে ফেলা, এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার সেটুকু করে ফেলার কথা দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি। সেদিকে না হেঁটে তিনি সংস্কারের নামে দীর্ঘায়িত করা এবং অগ্রাধিকার না ভেবে এমন সব কর্মসূচি এজেন্ডা হাতে নেওয়া, তার মধ্য দিয়ে তো মানুষের মধ্যে অনেক রকমের সন্দেহ তৈরি করছে। আপনি এই মুহূর্তে যদি কোনো গণভোট নেন বা জরিপ করেন, 8ই অগাস্টে ডক্টর ইউনূস এবং তার সরকারের প্রতি মানুষের যে সমর্থন, আস্থা, বিশ্বাস, ভালোবাসা ছিল, তার কত শতাংশ এখন অবশিষ্ট আছে? আমার আশঙ্কা ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তার বিদায়টা বোধহয় খুব একটা সুখকর হবে না। তার প্রতি মানুষের আস্থা বিশ্বাস যেভাবে কমছে এবং তার নানান এজেন্ডা নিয়ে মানুষের মধ্যে যে সন্দেহ তৈরি হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সাথে তার যে বিরোধ তৈরি হচ্ছে, সামরিক বাহিনীর সাথে যে বিরোধ তৈরি হচ্ছে, বেসামরিক প্রশাসন বা জনপ্রশাসনের সাথে তার যে বিরোধ তৈরি হচ্ছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সাথে যে ধরনের আপনার দ্বন্দ্ব বিরোধ, তাতে করে খুব সুখকর এবং স্মুথ বিদায়ের পথ তার জন্য অবশিষ্ট নাও থাকতে পারে, এমন আশঙ্কা অনেকে করে। এটা খুবই দুর্ভাগ্যজনক, এটা হওয়ার কথা ছিল না আসলে, বাস্তব অবস্থা তো এটা না। কিন্তু সেটি তার জন্য তিনি কতটা দায়ী, তার যারা পরামর্শদাতা, যাদেরকে তিনি শক্তির উৎস মনে করেন, যাদেরকে তিনি অনেক বেশি তোয়াজ করেন, একপাক্ষিক এবং আপনার পক্ষপাতিত্ব করেন, তারা ওনাকে এই বাস্তবতাগুলো কতটা বোঝায় বা বোঝায় না। ওনার মতো এত জ্ঞানী গুণী মানুষ, তাকে বোঝাতে হবে কেন? তিনি কি দেশের এই বাস্তবতা দেখে বোঝেন না? তিনি রাজনীতি করেন না, রাজনীতির অভিজ্ঞতা নাই, সরকার চালানো সবই ঠিক আছে, কিন্তু একজন সাধারণ মানুষও তো অনেক কিছু বোঝে যেগুলো ওনার অনেক বেশি ভালো বোঝা উচিত। তাহলে উনি এগুলো বোঝেন না, জানেন না, এবং এই ধরনের সংকট তৈরি করছেন বা সংকট দূর করছেন না, বা এমন সব কাজ করছেন যাতে করে সংকটগুলো আরও বাড়ে, এটা ওনার না বোঝার কথা না। ফলে যদি কেউ বলে যে এগুলো উনি বুঝেও না বোঝার ভান করছেন এবং এগুলোর মাধ্যমে এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করছেন যাতে মানুষ নির্বাচনের কথা না ভেবে অন্য সব বড় সংকট নিয়ে তখন ভাবতে থাকে এবং সেগুলো নিয়ে কথা বলতে থাকে। অনেক ধন্যবাদ নাজমুল। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।